নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই। তো চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো, আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে। রানী লক্ষ্মীবাঈ ব্রিটিশদের সাথে লড়াইয়ের সময় কোথায় মারা গিয়েছিলেন? রানী লক্ষ্মীবাঈ ব্রিটিশদের সাথে লড়াইয়ের সময় কোথায় মারা গিয়েছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, গোয়ালিয়রে মারা গিয়েছিলেন। রানী লক্ষ্মীবাঈ 1858 সালের জুনে গোয়ালিয়রের কাছে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার সময় মারা যান। সময়কাল ছিল কত? 1857 সালের সিপাহী বিদ্রোহের সময়। লড়াইয়ের স্থান কোথায় ছিল? গোয়ালিয়রে। মৃত্যুর তারিখ কত ছিল? 1858 সালের জুন মাস। আর ব্রিটিশ সেনাপতি কে ছিল? হিউ রোজ। তারপর দেখো 1857 সালের সিপাহী বিদ্রোহ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য কি রয়েছে। 1857 সালের 10ই মে মিরাটে ভারতীয় বিদ্রোহ শুরু হয় এবং 1858 সালের 20শে জুন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরিতে ভারতীয় সৈন্য দ্বারা গোয়ালিয়রে শেষ হয়। স্বাধীনতা সংগ্রামী মঙ্গল পাণ্ডে 1857 সালের মহাবিদ্রোহের প্রথম শহীদ ছিলেন এবং তিনি এতে প্রধান ভূমিকা পালন করেছিলেন। বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক। তিনি ছিলেন একজন বাঙালি ব্যবসায়ী ও স্বাধীনতা সংগ্রামী। তিনি 1824 সালে হুগলি জেলার বীরভূম গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি প্রথমে একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে কর্মজীবন শুরু করেন। নীল বিদ্রোহ দমন করার জন্য ইংরেজ সরকার 1860 সালে নীল কমিশন গঠন করে। এই কমিশন সরেজমিনে তদন্ত করে চাষিদের অভিযোগ যথার্থ বলে অভিমত দেয়। ফলে সরকার নীল চাষের ওপর একটি আইন পাশ করেন। এতে 1862 বা 1860 সালে নীল বিদ্রোহের অবসান হয়। মহাবিদ্রোহ, যা 1857 সালে শুরু হয়, ভারতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। তিনি 1848 থেকে 1856 সাল পর্যন্ত গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার শাসনকালে ব্রিটিশ রাজ্যের বিস্তার ঘটে। ভারতের নীল বিদ্রোহের সময় ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। নীল বিদ্রোহ ছিল 1859 সালের বাংলার নদিয়ার চৌগাছা গ্রামে নীলকরদের বিরুদ্ধে নীল চাষিদের একটি কৃষক আন্দোলন। দীনবন্ধু মিত্রের 1860 সালের নীলদর্পণ নাটকটি নীল বিদ্রোহের ওপর ভিত্তি করে লিখিত। লর্ড ক্যানিং হলেন ভারতের প্রথম ভাইসরয়, শেষ গভর্নর জেনারেল। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন দীর্ঘতম নদীটি সমুদ্রে মিলিত হয় না? ভারতের কোন দীর্ঘতম নদীটি সমুদ্রে মিলিত হয় না? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, যমুনা নদী। ভারতের এমন একটি দীর্ঘতম নদী আছে যা সমুদ্রে মিলিত না হয়ে গঙ্গা নদীর সাথে মিলিত হয়, সেটি হলো যমুনা নদী। এটি গঙ্গা নদীর একটি দীর্ঘতম উপনদী। যমুনা নদীর উৎস হল উত্তরাখণ্ডের যমুনোত্রী হিমবাহ থেকে। যমুনা নদী প্রায় 1376 কিমি দীর্ঘ। এটি সরাসরি সমুদ্রে না গিয়ে গঙ্গার সাথে মিলিত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় গান বন্দে মাতরম প্রথম কবে গাওয়া হয়েছিল? ভারতের জাতীয় গান বন্দে মাতরম প্রথম কবে গাওয়া হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 1896 সালে। বন্দে মাতরম, যার অর্থ সংস্কৃতে আমি তোমার প্রশংসা করি মা, ভারতের জাতীয় গান। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম গানটি 1896 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম রাজনৈতিকভাবে গাওয়া হয়েছিল, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর গানটি পরিবেশন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন বিজ্ঞানী পদার্থের পঞ্চম অবস্থা নিয়ে গবেষণা করেন? কোন বিজ্ঞানী পদার্থের পঞ্চম অবস্থা নিয়ে গবেষণা করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, সত্যেন্দ্রনাথ বসু। পদার্থের পঞ্চম অবস্থা বা বোস আইনস্টাইন কনডেনসেট নিয়ে আলোচনা করার জন্য সত্যেন্দ্রনাথ বসু এবং অ্যালবার্ট আইনস্টাইন উল্লেখযোগ্য। তারপর দেখো বিভিন্ন আবিষ্কার এবং তাদের আবিষ্কর্তা। ফাউন্টেন পেনকে আবিষ্কার করেন ওয়াটারম্যান। বল পেন লাজলো বিরো ও জে জে লাউড। ইলেকট্রনকে আবিষ্কার করেন জে জে থমসন। প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড। নিউট্রনকে আবিষ্কার করেন চ্যাডউইক। ডিনামাইটকে আবিষ্কার করেন আলফ্রেড নোবেল। আণবিক বোমাকে আবিষ্কার করেন অটো হ্যান। অক্সিজেন জে প্রিস্টলে। হাইড্রোজেনকে আবিষ্কার করেন এইচ ক্যাভেন্ডিস। নাইট্রোজেনকে আবিষ্কার করেন বি রাদারফোর্ড। অ্যামোনিয়া গ্যাসের আবিষ্কারককে জে প্রিস্টলে। দেশলাইয়ের আবিষ্কর্তা জন ওয়াকার। প্রেসার কুকার রবার্ট বয়েল। বায়ু নিষ্কাশন যন্ত্র অটো ভন গেরিক। বার্নার বুনসেন। সেফটি পিনকে আবিষ্কার করেন ওয়াল্টার হান্ট। রক্ত সংবহনকে আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে। রক্তের গ্রুপকে আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টেইনার। ভাইরাস আবিষ্কার করেন দমিত্রি ইভানস্কি। ব্যাকটেরিয়া আবিষ্কার করেন লিউয়েন হক। পেনিসিলিনকে আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। পোলিও টিকা জোনাস সল্ক। বসন্ত টিকা এডওয়ার্ড জেনার। বংশগতির সূত্রকে আবিষ্কার করেন মেন্ডেল। বিবর্তনের সূত্র চার্লস ডারউইন। সৌরজগৎ কোপরনিকাস।
গতিসূত্র নিউটন, মধ্যাকর্ষণ তত্ত্ব কে আবিষ্কার করেন? নিউটন। ব্রেইল পদ্ধতি লুইস ব্রেইল। পরবর্তী প্রশ্ন, মিল্কি ওয়ের নিকটতম ছায়াপথ কোনটি? মিল্কি ওয়ে বা আকাশগঙ্গার নিকটতম ছায়াপথ কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, অ্যান্ড্রোমিডা ছায়াপথ বা অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। মিল্কি ওয়ের নিকটতম বড় ছায়াপথ হল অ্যান্ড্রোমিডা ছায়াপথ, যা পৃথিবী থেকে প্রায় 2.5 মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি মেসিয়ার 31 নামেও পরিচিত। এটি একটি সর্পিল ছায়াপথ। পরবর্তী প্রশ্ন, কোন নদীর তীরে হর্ষবর্ধন ও দ্বিতীয় পুলকেশীর মধ্যে যুদ্ধ হয়েছিল? কোন নদীর তীরে হর্ষবর্ধন ও দ্বিতীয় পুলকেশীর মধ্যে যুদ্ধ হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, নর্মদা নদীর তীরে। হর্ষবর্ধন নর্মদার দক্ষিণে রাজ্য বিস্তার করতে চেয়েছিলেন, কিন্তু দ্বিতীয় পুলকেশী তাকে পরাজিত করেন। দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে পরাজিত করেন এবং নর্মদাকে নিজেদের সাম্রাজ্যের সীমানা হিসাবে স্থাপন করেন। পরবর্তী প্রশ্ন, কোন সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য যোগ করা হয়েছে? ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য যোগ করা হয়েছে কোন সংশোধনীর মাধ্যমে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, 42তম সংশোধনীর মাধ্যমে। ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য যোগ করা হয়েছে 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 1976 সালে শরণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতে সংবিধানের 42তম সংশোধনীতে মৌলিক কর্তব্যগুলি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। তারপর দেখো কয়েকটি উল্লেখযোগ্য ধারা। ধারা 12 থেকে 35-এ কী বলা হয়েছে? মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে। ধারা 21-এ কী বলা হয়েছে? জীবনের অধিকার ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার নিয়ে। ধারা 21-এতে কী বলা হয়েছে? 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার সম্পর্কে বলা হয়েছে। ধারা 23-এ কী বলা হয়েছে? জোরপূর্বক শ্রম, দাসত্ব বা মানব পাচার নিষিদ্ধ করা। ধারা 32-এ কী বলা হয়েছে? সাংবিধানিক প্রতিকারের অধিকার সম্পর্কে। ধারা 226-এ কী বলা হয়েছে? হাইকোর্টকে নির্দিষ্ট রিট জারি করার ক্ষমতা প্রদান করে। ধারা 368-তে কী বলা হয়েছে? সংবিধান সংশোধনের ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে। ভারতীয় সংবিধানে বর্তমানে প্রস্তাবনা সহ 472টি ধারা রয়েছে, যা 25টি অংশে এবং 12টি তফসিলে বিভক্ত। পরবর্তী প্রশ্ন, মানব হৃৎপিণ্ডের কতগুলি প্রকোষ্ঠ থাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, মানব হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ থাকে। মানব হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠে বিভক্ত। এই 4টি প্রকোষ্ঠ কী কী? ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার নিশানি পাকিস্তানি পেয়েছেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, মোরারজি দেশাই পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার নিশানি পাকিস্তান পেয়েছেন। তারপর দেখো বিভিন্ন পুরস্কার সম্পর্কে কিছু তথ্য। জ্ঞানপীঠ পুরস্কার, এটি ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান। বোরলাক পুরস্কার, কৃষি ও পরিবেশের ক্ষেত্রে গবেষণা ও অবদানের জন্য ভারতীয় বিজ্ঞানীদের এই পুরস্কার দেওয়া হয়। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। চন্দ্রশেখর ভেঙ্কটরমন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। মাদার টেরেসা শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করেন। অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। ব্যাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্যের ক্ষেত্রে।
মেজর ধ্যানচাঁদ খেলরত্ন, যার পূর্ব নাম কি ছিল, রাজীব গান্ধী খেলরত্ন, কোন ক্ষেত্রে দেওয়া হয়? খেলাধুলার ক্ষেত্রে। মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার, এটা শান্তি ও সমন্বয়ের ক্ষেত্রে দেওয়া হয়। ইউনেস্কো শান্তি পুরস্কার, এটা আন্তর্জাতিক শান্তি রক্ষার ক্ষেত্রে দেওয়া হয়। তানসেন পুরস্কার সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয়। ধ্যানচাঁদ পুরস্কার ক্রীড়াক্ষেত্রে আজীবন অবদানের জন্য দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, ক্যালসিয়াম হাইড্রক্সাইড দ্রবণের সাধারণ নাম কি? ক্যালসিয়াম হাইড্রক্সাইড দ্রবণের সাধারণ নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, লাইম ওয়াটার। ক্যালসিয়াম হাইড্রক্সাইড দ্রবণের সাধারণ নাম চুনা জল বা লাইম ওয়াটার বা স্লেক্ট লাইম। পরবর্তী প্রশ্ন, আমির খসরুর আসল নাম কি ছিল? আমির খসরুর আসল নাম কি ছিল? আবুল হাসান ইয়ামুদ্দিন খসরু। আবুল হাসান ইয়ামিনউদ্দিন খসরু চিনি আমির খসরু নামে বেশি পরিচিত। কখনো কখনো আমির খুসরো বা আমির খুসরো নামে বানান করা হয়। ছিলেন একজন ইন্দো পার্সিয়ান সুফি গায়ক, সঙ্গীতজ্ঞ, কবি এবং পণ্ডিত, যিনি দিল্লি সালতানাতের আমলে বসবাস করতেন। পরবর্তী প্রশ্ন, ছোটনাগপুর মালভূমি কোন শিলা দ্বারা গঠিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, গ্রানাইট শিলা দ্বারা গঠিত। মালভূমিটি ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের উত্তরাংশ এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত। ছোটনাগপুর মালভূমি মূলত গ্রানাইট ও নিস এবং গন্ডোয়ানা শিলা দ্বারা গঠিত। তারপর দেখো বিভিন্ন মালভূমি। তিব্বতের মালভূমি, এটি বিশ্বের বৃহত্তম এবং সর্বোচ্চ মালভূমি, যা চীন, ভারত ও নেপালের মধ্যে অবস্থিত। দাক্ষিণাত্য মালভূমি, এটি ভারতের দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত একটি বিশাল মালভূমি। ছোটনাগপুর মালভূমি, এটি ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত, যা ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় রাজ্যে বিস্তৃত। তারপর কি রয়েছে? কলোরাডো মালভূমি, এটি উত্তর আমেরিকার পশ্চিমাঞ্চলে অবস্থিত, যা কলোরাডো, অ্যারিজোনা, নিউ মেক্সিকো এবং ইউটা জুড়ে বিস্তৃত। অ্যান্ট্রিম মালভূমি, এটি উত্তর আয়ারল্যান্ডের উত্তর পূর্ব অংশে অবস্থিত একটি আগ্নেয় মালভূমি। মেসাতে মালভূমি, এটি স্পেনের মধ্যভাগে অবস্থিত একটি মালভূমি। আর্টেম মালভূমি, এটি উত্তর আয়ারল্যান্ডের উত্তর পূর্ব অংশে অবস্থিত। রাঁচি মালভূমি, এটি ছোটনাগপুর মালভূমির একটি অংশ, যা ঝাড়খণ্ডের রাঁচি শহরে অবস্থিত। মালবোয়া মালভূমি, এটি ভারতের পশ্চিমাঞ্চলে অবস্থিত, যা মধ্যপ্রদেশ এবং রাজস্থানের কিছু অংশ জুড়ে বিস্তৃত। বাগেলখণ্ড মালভূমি, এটি মধ্যপ্রদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত। বুন্দেলখণ্ড মালভূমি, এটি মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের কিছু অংশ জুড়ে বিস্তৃত। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের কোষ প্রাচীর কী দ্বারা গঠিত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, সেলুলোজ এবং পেকটিন দ্বারা উদ্ভিদের কোষ প্রাচীর গঠিত হয়। উদ্ভিদের কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ, হেমিসেলুলোজ এবং পেকটিন নামের জটিল শর্করা বা পলিস্যাকারাইড দিয়ে গঠিত। পরবর্তী প্রশ্ন, ভারত সরকারের কোন সংস্থা দেশের জিডিপি রিপোর্ট করে? ভারত সরকারের কোন সংস্থা দেশের জিডিপি রিপোর্ট করে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস বা কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর ভারতের জিডিপি রিপোর্ট করে। ভারত সরকারের জিডিপি রিপোর্ট করার জন্য প্রধান সংস্থাটি হল কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর বা সেন্ট্রাল স্ট্যাটিস্টিক অফিস বা সিএসও, যা পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের অধীনে কাজ করে। পরবর্তী প্রশ্ন, কোন সাম্রাজ্যের শাসককে সুলতান বলা হতো না? কোন সাম্রাজ্যের শাসকদের সুলতান বলা হতো না? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, মুঘল সাম্রাজ্যের শাসককে সুলতান বলা হতো না। মুঘল সাম্রাজ্যের শাসকদের বাদশাহ বা সম্রাট বলা হতো। দিল্লি সালতানাতের শাসকদের সুলতান বলা হতো। তারপর দেখো বিভিন্ন রাজবংশ, তাদের প্রতিষ্ঠাতা এবং তাদের শেষ সম্রাট কে ছিলেন। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিম্বিসার। শেষ সম্রাট ছিলেন নাগদশক। শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ, শেষ সম্রাট ছিলেন কালাশক। নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ, শেষ সম্রাট ছিলেন ধননন্দ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, শেষ সম্রাট বৃহদ্রথ। কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কুজুল কথফিসেস, শেষ সম্রাট কে ছিলেন? বাসুদেব। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিমুক, শেষ সম্রাট ছিলেন যজ্ঞশ্রী সাতকর্ণী। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শ্রীগুপ্ত, শেষ সম্রাট ছিলেন জীবিতগুপ্ত। পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রভাকর বর্ধন, শেষ সম্রাট ছিলেন হর্ষবর্ধন। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, শেষ সম্রাট ছিলেন রামপাল। সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সামন্ত সেন, শেষ সম্রাট ছিলেন লক্ষণ সেন। চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রথম পুলকেশী, শেষ সম্রাট ছিলেন দ্বিতীয় কীর্তিবর্মন। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা দন্তিদুর্গ, শেষ সম্রাট ছিলেন তৃতীয় কৃষ্ণ। পল্লব বংশের প্রতিষ্ঠাতা শিবস্কন্দ বর্মন, পল্লব বংশের প্রতিষ্ঠাতা শিবস্কন্দ বর্মন, শেষ সম্রাট ছিলেন অপরাজিত বর্মন। খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালালউদ্দিন খলজি, শেষ সম্রাট ছিলেন মোবারক খলজি। তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলক, শেষ সম্রাট মামুল শাহ। তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলক, শেষ সম্রাট মামুদ শাহ। মোগল বংশের প্রতিষ্ঠাতা বাবর, শেষ সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খাঁ, শেষ সম্রাট ছিলেন আলাউদ্দিন আলম শাহ। পরবর্তী প্রশ্ন,
অযৌন প্রজনন কোথায় ঘটে? কোথায় অযৌন প্রজনন ঘটে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, নিম্নতর প্রাণী ও উদ্ভিদে অযৌন প্রজনন ঘটে। অযৌন প্রজনন একক জীব বা নিম্নস্তরের প্রাণীদের মধ্যে ঘটে, যেখানে নতুন জীব শুধুমাত্র একটি একক পিতামাতা থেকে উৎপন্ন হয় এবং তাদের জিনগত বৈশিষ্ট্য পিতামাতার মতো একই থাকে। আদা, পেঁয়াজ এবং অন্যান্য উদ্ভিদের অঙ্গজ প্রজননের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে। প্রোটোজোয়া, স্পঞ্জ, প্লানারিয়া এই ধরনের প্রাণীদের মধ্যে অযৌন প্রজনন দেখা যায়। পরবর্তী প্রশ্ন, ওস্তাদ আল্লাহ রাক্ষা কুরেশি, যিনি আল্লাহ রাক্ষা নামে পরিচিত, কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, তবলার সঙ্গে যুক্ত ছিলেন। তারপর দেখো কয়েকজন উল্লেখযোগ্য তবলাবাদক কে ছিলেন? জাকির হোসেন, অনিন্দয় চ্যাটার্জি, আল্লাহ রাক্ষা, বিক্রম ঘোষ, কিষাণ মহারাজ, শঙ্কর ঘোষ প্রমুখ। কয়েকজন উল্লেখযোগ্য বাঁশিবাদক: হরিপ্রসাদ চৌরাশিয়া, প্রবীণ গোটখিন্দি, পান্নালাল ঘোষ, শশাঙ্ক সুব্রামণ্যম প্রমুখ। কয়েকজন সানাইবাদক: বিসমিল্লা খান, কৃষ্ণরাম চৌধুরী, আলী আহমেদ হুসেন প্রমুখ। কয়েকজন শরৎবাদক ছিলেন: আলাউদ্দিন খান, আলী আকবর খান, আমজাদ আলী খান, বুদ্ধদেব দাশগুপ্ত, বাহাদুর খান, শরণ রানী প্রমুখ। কয়েকজন পিয়ানোবাদক ছিলেন: সুরজিৎ চ্যাটার্জি, কায়খোষ সাপুরজি এবং সোরাবজি। পরবর্তী প্রশ্ন, কোন গ্যাস চুনের জলকে দুধের মতো তরলে পরিণত করে? কোন গ্যাস চুনের জলকে দুধের ন্যায় তরলে পরিণত করে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। কার্বন ডাইঅক্সাইড গ্যাস চুনের জলের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেটের সাদা অদক্ষেপ তৈরি করে, যা চুনের জলকে দুধেলা করে। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে স্থিতিশীল বাস্তুতন্ত্র কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, মহাসাগর। মহাসাগর হচ্ছে সবচেয়ে স্থিতিশীল বাস্তুতন্ত্র। সবচেয়ে স্থিতিশীল বাস্তুতন্ত্র হল মহাসাগর, কারণ এর প্রাকৃতিক তরল প্রকৃতি, দ্রবীভূত অক্সিজেন, আলো এবং তাপমাত্রার কারণে এটি স্থিতিশীল। পরবর্তী প্রশ্ন, সাধারণত ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে ব্যবধান কত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, 7 দিন। ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে সাধারণত প্রায় 7 দিনের ব্যবধান থাকে। ভরা কোটাল প্রতি 2 সপ্তাহে একবার অমাবস্যা বা পূর্ণিমার সময় হয়, আর মরা কোটাল হয় প্রতি 2 সপ্তাহে একবার প্রথম ও তৃতীয় চন্দ্রমাসের সময়। তারপর দেখো ভরা কোটাল কাকে বলে? যখন পৃথিবী, চাঁদ এবং সূর্যের মধ্যে সরলরেখা থাকে, তখন এদের সম্মিলিত মহাকর্ষীয় টানে সমুদ্রের জল বিশেষভাবে ফুলে ওঠে, যা ভরা কোটাল নামে পরিচিত। মরা কোটাল কাকে বলে? যখন পৃথিবী, চাঁদ এবং সূর্যের মধ্যে সমকোণে অবস্থানে থাকে, তখন এদের আকর্ষণ পরস্পরকে কিছুটা প্রশমিত করে, ফলে জোয়ারের উচ্চতা তুলনামূলকভাবে কম থাকে, যা মরা কোটাল নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, মানুষের ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, 6.7 থেকে 7.6 মিটার। মানুষের ক্ষুদ্রান্তের গড় দৈর্ঘ্য প্রায় 6.7 থেকে 7.6 মিটার পর্যন্ত হয়ে থাকে, যদিও এটি ব্যক্তিভেদে সামান্য ভিন্ন হতে পারে। পরবর্তী প্রশ্ন, ব্রাহ্ম সমাজের বিরোধিতা করার উদ্দেশ্যে কে ধর্মসভা প্রতিষ্ঠা করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, রাধাকান্ত দেব ধর্মসভা প্রতিষ্ঠা করেন। 1830 সালে কলকাতায় রাধাকান্ত দেব ধর্মসভা গঠন করেন। এই সংগঠনটি মূলত রাজা রামমোহন রায় এবং হেনরি ডিরোজিওর মতো নায়কদের নেতৃত্বে চলমান সমাজ সংস্কার আন্দোলনের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টের কার্যক্রম কোন ভাষায় পরিচালিত হয়? সুপ্রিম কোর্টের কার্যক্রম কোন ভাষায় পরিচালিত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ইংরেজি ভাষায় পরিচালিত হয়। পরবর্তী প্রশ্ন, কোন পর্বতশ্রেণী এশিয়া ও ইউরোপের মাঝে অবস্থিত? কোন পর্বতশ্রেণী এশিয়া ও ইউরোপের মাঝে অবস্থিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ইউরাল পর্বতশ্রেণী এশিয়া ও ইউরোপের মাঝে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভরতমুনির নাট্যশাস্ত্রে কোন নৃত্যের উল্লেখ রয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ভারতনাট্যম নৃত্যের উল্লেখ রয়েছে। ভরতমুনির নাট্যশাস্ত্রে ভারতনাট্যম, লাস্য ও তাণ্ডব সহ বিভিন্ন নৃত্যশৈলীর উল্লেখ রয়েছে, যা ভারতীয় নৃত্য, সঙ্গীত ও মঞ্চনাটকের বৈশিষ্ট্য বর্ণনা করে। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ ধর্মে ত্রিরত্নের অর্থ কী? বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন বলতে কী বোঝায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, বুদ্ধ, ধম্ম বা ধর্ম ও সঙ্ঘকে বোঝায়। বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন হল বুদ্ধ, ধর্ম বা বুদ্ধের শিক্ষা এবং সঙ্ঘ বা বৌদ্ধ সম্প্রদায়ের সন্ন্যাসী বা অনুসারী। এই তিনটি বৌদ্ধ ধর্মের ভিত্তি এবং অনুসারীদের জন্য আশ্রয় ও পথ প্রদর্শন স্বরূপ। পরবর্তী প্রশ্ন,
আসামে বৈশাখ মাসে বজ্রপাতকে বা ঝড়ের ঘটনাকে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, বারদৈশিলা বলা হয়। কি বলা হয়? বারদৈশিলা। আসামে বৈশাখ মাসে বজ্রপাত বা ঝড়ের ঘটনাকে বারদৈশিলা বা কালবৈশাখী নামেও ডাকা হয়। এটি একটি বিচ্ছিন্ন বৃষ্টিপাত এবং বজ্রপাত যা ভারত ও বাংলাদেশে ঘটে, যা হিংস্র হ্যারিকেন গতির বাতাসের সাথে যুক্ত। আসামে কালবৈশাখী ঝড়ের স্থানীয় নাম হল বরদৈশিলা। পরবর্তী প্রশ্ন, দ্য লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হতো? কাকে দ্য লেডি উইথ দ্য ল্যাম্প বলা হতো? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে দ্য লেডি উইথ দ্য ল্যাম্প বলা হতো। ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হতো, যিনি ছিলেন আধুনিক নার্সিংয়ের প্রবক্তা এবং ক্রিমিয়ার যুদ্ধের সময় অসুস্থ ও আহত সৈন্যদের সেবা করার জন্য পরিচিত ছিলেন। ক্রিমিয়ার যুদ্ধের সময় রাতে রোগীদের সেবা করার জন্য ল্যাম্প হাতে নিয়ে ঘোরাঘুরি করার কারণে তিনি এই নামে পরিচিতি লাভ করেন। পরবর্তী প্রশ্ন, বাণিজ্যিক ব্যবহারের জন্য উপলব্ধ প্রথম কম্পিউটার কোনটি ছিল? বাণিজ্যিক ব্যবহারের জন্য উপলব্ধ প্রথম কম্পিউটার কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ইউনিভ্যাক। বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রথম কম্পিউটার ছিল 1951 সালের তৈরি ইউনিভ্যাক বা ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। পরবর্তী প্রশ্ন, মিশরের বৃহত্তম পিরামিড কোনটি? মিশরের বৃহত্তম পিরামিড কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, খুফুর পিরামিড। মিশরের বৃহত্তম পিরামিড হল গিজার গ্রেট পিরামিড, যা খুফুর পিরামিড বা চিওপসের পিরামিড নামেও পরিচিত। এর উচ্চতা প্রায় 481 ফুট। এটি গিজা পিরামিড কমপ্লেক্সের 3টি পিরামিডের মধ্যে প্রাচীনতম এবং বৃহত্তম, যা মিশরের বৃহত্তর কায়রোর গিজা সীমান্তে অবস্থিত। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।